ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। তার আজকের রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, আলোচনা ও কেস রেফারেন্স সহ। বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দিবেন। এবং ইতিপূর্বেই যারা আমাদের ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বইটি কিভাবে সংগ্রহ করবেন তা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। ভূমি অপরাধ মামলার পদ্ধতি। ভূমি অপরাধ মামলার পদ্ধতি বইটির ইতিপূর্বেই আমরা 4টি ভিডিও কন্টেন্ট, রিডিং কন্টেন্ট তৈরি করেছি ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে। প্লেলিস্টে ভূমি অপরাধ মামলার পদ্ধতি এখানে আপনারা পেয়ে যাবেন। আজ আমরা শুরু করব ভূমি অপরাধ মামলার পদ্ধতি বইয়ের 83 পৃষ্ঠা থেকে। তো চলুন শুরু করা যাক। ভূমি অপরাধ মামলার পদ্ধতি। পুলিশ অফিসারের দ্বারা তল্লাশি। ফৌজদারি কার্যবিধির 165 ধারা অনুযায়ী পুলিশ অফিসারের দ্বারা তল্লাশি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে যখন কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কোনো পুলিশ অফিসার তদন্তের সময় প্রয়োজন মনে করলে তার কারণ ও তল্লাশির বিষয়বস্তু যতদূর সম্ভব লিপিবদ্ধ করে থানার সীমানায় অবস্থিত যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন। উচ্চ আদালতের নজির। পুলিশ কর্মকর্তা 103 ধারার বিধান অনুযায়ী 2 বা ততোধিক গণ্যমান্য সাক্ষীদের হাজির করে তল্লাশির প্রত্যক্ষ করার জন্য তলব করতে বাধ্য। AIR 1926 অল 147। অভিযুক্ত ব্যক্তি দোষী প্রমাণিত হলে তল্লাশিতে সংঘটিত অনিয়ম মামলায় কার্যক্রমকে বাতিল করতে পারে না। 9 DLR WP 16। নোট: তল্লাশি করতে হলে তল্লাশির প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ অফিসার কারণ লিপিবদ্ধ করবেন। কখন তল্লাশি পরোয়ানা জারি করা যাবে? ফৌজদারি কার্যবিধির 96 ধারায় কখন তল্লাশি পরোয়ানা জারি করা যাবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে আদালত যুক্তিসঙ্গত কারণে কোনো বস্তু বা দলিলে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আদালত যে সকল ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে তা হলো কোনো দলিল বা অন্য কোনো বস্তু আদালতে হাজির করবে না বলে বিশ্বাস করলে, উক্তরূপ দলিল বা অন্য কোনো বস্তু কার দখলে আছে তা জানা না থাকলে এবং ফৌজদারি কার্যবিধির অধীন পরিচালিত কোনো অনুসন্ধান, বিচার বা অন্য কোনো প্রসিডিংয়ের উদ্দেশ্যে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। ফৌজদারি কার্যবিধির 103 ধারায় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে এই অধ্যায়ের অধীন তল্লাশি চালাবার পূর্বে তল্লাশির জন্য প্রস্তুত অফিসার বা অন্য কোনো ব্যক্তি যে স্থানে তল্লাশি চালানো হবে ওই স্থানটি যেই এলাকায় অবস্থিত সেই এলাকার 2 বা ততোধিক সম্মানিত অধিবাসীকে তল্লাশিতে হাজির থাকতে ও উহার সাক্ষী হতে আহ্বান জানাবে এবং উক্তরূপ করার জন্য তার বা তাদের যে কোনো একজনের প্রতি লিখিত আদেশ দিতে পারবেন। 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না করা গেলে সেক্ষেত্রে পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 167 ধারা অনুযায়ী 24 ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন না হলে সেক্ষেত্রে পদ্ধতির বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে যখন কোনো লোককে গ্রেপ্তার করে হেফাজতে আটক রাখা হয় এবং ইহা প্রতীয়মান হয় যে 61 ধারায় নির্ধারিত 24 ঘন্টা সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত করা যাবে না এবং এরূপ বিশ্বাস করার কারণ রয়েছে যে অভিযোগ বা খবর দৃঢ় ভিত্তিক, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তদন্তকারী পুলিশ কর্মকর্তা তিনি যদি সাব ইন্সপেক্টর পদের নিম্ন পর্যায়ে না হন সঙ্গে সঙ্গে অতঃপর নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত
নকল নিকটবর্তী বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং একই সময়ে আসামিকে উক্ত ম্যাজিস্ট্রেটের কাছে অগ্রবর্তী করবেন। উক্ত ধারার ২ উপধারা মতে এই ধারার অধীন আসামিকে যে ম্যাজিস্ট্রেটের কাছে অগ্রবর্তী করা হয়, সংশ্লিষ্ট মামলা বিচার করার এখতিয়ার থাক বা না থাক, তিনি উপযুক্ত মনে করলে আসামিকে হেফাজতে আটক রাখার জন্য সময়ে সময়ে ক্ষমতা প্রদান করতে পারবেন। তবে এরূপ আটকের মেয়াদ সর্বসাকুল্যে ১৫ দিনের অধিক হবে না। তার যদি মামলাটি বিচার করবার বা বিচারের জন্য পাঠানোর এখতিয়ার না থাকে এবং যদি আরও আটক রাখা অপ্রয়োজনীয় মনে করেন, তাহলে তিনি আসামিকে এইরূপ এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট অগ্রবর্তী করার আদেশ দিতে পারবেন। তবে শর্ত থাকে যে তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এবং সরকার দ্বারা এই উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নয়, এইরূপ কোনো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখার ক্ষমতা প্রদান করতে পারবে না। উক্ত ধারার ৩ উপধারা মতে এই ধারার অধীন আসামিকে পুলিশ হেফাজতে আটক রাখার ক্ষমতা দানকারী ম্যাজিস্ট্রেট তার এরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন। উক্ত ধারার ৪ উপধারা মতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ম্যাজিস্ট্রেট এইরূপ আদেশ দিলে তিনি আদেশ দেওয়ার কারণ সহ আদেশের একটি নকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন, তিনি যার অব্যাহতি অধস্তন। উক্ত ধারার ৪ ক উপধারা মতে উক্ত আদেশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হইলে ইহার কারণ সহ একটি নকল তিনি তার অধীনস্থ সেই মহানগর দায়রা জজ বা দায়রা জজের নিকট প্রেরণ করবেন। উক্ত ধারার ৫ উপধারা মতে অপরাধ সংগঠন সম্পর্কিত সংবাদ প্রাপ্তির তারিখ অথবা এইরূপ তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ প্রাপ্তির তারিখ হতে ১২০ দিনের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয়, তাহলে ক অপরাধটি আমলে নিতে ক্ষমতা সম্পন্ন বা তদন্তের আদেশ দানকারী ম্যাজিস্ট্রেট তদন্ত সম্পর্কিত অপরাধটি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, তবে তার সন্তুষ্টি সাপেক্ষে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। এবং খ তদন্ত সম্পর্কিত অপরাধটি যদি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তবে দায়রা আদালত ইহার সন্তুষ্টি সাপেক্ষে আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। তবে শর্ত থাকে যে আসামিকে যদি এই উপধারার অধীন জামিনে মুক্তি দেওয়া না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা ক্ষেত্র বিশেষে দায়রা আদালত তার কারণ লিপিবদ্ধ করবেন। আরও শর্ত থাকে যে ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে বিচারে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট আইনের বিধান অনুসারে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা প্রয়োজন, সেই ক্ষেত্রে অনুমোদন গ্রহণ করতে যে সময় লাগবে এই উপধারায় নির্ধারিত সময় হতে তা বাদ দিতে হবে। ব্যাখ্যা: উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনার জন্য প্রয়োজনীয় দলিলপত্র সহ মামলাটি যেদিন তার নিকট পেশ করা হবে, অনুমোদন গ্রহণের সময় সেই দিন হতে গণনা শুরু হবে এবং কর্তৃপক্ষের অনুমোদনের আদেশ পাওয়ার তারিখ তা সমাপ্ত বলে অভিহিত হবে। উক্ত ধারার ৮ উপধারা মতে দণ্ডবিধি ১৮৬০ সালের ৪৫ নং আইন এর ৪০০ বা ৪০১ ধারার অধীন অপরাধের তদন্তের ক্ষেত্রে ৫ উপধারার বিধান প্রযোজ্য নয়। উচ্চ আদালতের নজির: ফৌজদারি কার্যবিধি ১৬৭ ধারার অধীন ম্যাজিস্ট্রেট কোনো আদেশ প্রদান করলে তা অবশ্যই নির্ধারিত ফরমের মাধ্যমে দিবেন। AIR ১৯৪৯, এলাহাবাদ ৩৪৮। রিমান্ড মঞ্জুরের পূর্বে ম্যাজিস্ট্রেট অবশ্যই পুলিশ ডায়েরি দেখবেন, যেন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ এবং প্রাপ্ত সাক্ষ্য সম্পর্কিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়। ২০ DLR WP ২৬৪। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার বিধান প্রসিডিউরাল হওয়ার ফলে ভাবী সাপেক্ষে
কারিতার প্রত্যক্ষ বিধান না থাকায় তা অতীত তারিখ থেকেও প্রযোজ্য হবে। ৪৯ ডিএলআর এডি ১১৫। এই ধারার অধীন বর্তমানে প্রতিষ্ঠিত নীতি হচ্ছে আসামিকে আদালতে হাজির না করে এবং তার আইনজীবীর মাধ্যমে শুনানির সুযোগ না দিয়ে গ্রেপ্তার দেখানো যাবে না। ৬৮ ডিএলআর এডি ৩৭৩। ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার ২ উপধারার বিধান মতে আদেশ প্রদানকালে ম্যাজিস্ট্রেট অবশ্যই সন্তুষ্ট হবেন যে উক্ত আইনের ৫৪ এবং ৬১ ধারার চাহিদা পূরণ করা হয়েছে। অন্যথায় ম্যাজিস্ট্রেট আসামিকে বিচার সম্বন্ধীয় হেফাজত বা পুলিশ হেফাজতে প্রেরণ করতে বাধ্য নয়। ৬৯ ডিএলআর এডি ৬৩ পৃষ্ঠা। এক বা ততোধিক আদেশ দ্বারা আসামিকে সর্বোচ্চ সময়ের জন্য পুলিশ হেফাজতে আটক রাখা যায়, তা হলো সর্বোচ্চ ১৫ দিন। সেক্ষেত্রে এই ধারার অধীন মঞ্জুরকৃত ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৬৯ ধারার বিধান মতে আসামিকে মুক্তি দিতে হবে। ৬৯ ডিএলআর এডি ৬৩ পৃষ্ঠা। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি এর ৩২৪ প্রবিধানে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো এবং পুলিশ হেফাজতে রাখার আবেদন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডারস 2009 এর অধ্যায় ৪ এর ৭৪ ও ৭৫ বিধি অনুযায়ী পুলিশ রিমান্ড সম্পর্কিত বিধান উল্লেখ করা হয়েছে। নোট: পুলিশ ডায়েরি এবং সমগ্র পরিস্থিতি বিবেচনা করে এই ধারার অধীনে ম্যাজিস্ট্রেট আসামিকে পুলিশের হেফাজতে পাঠাতে পারেন। অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামির মুক্তি: ফৌজদারি কার্যবিধির ১৬৯ ধারার অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য আসামির মুক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা মতে তদন্তের পর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উদ্ঘাটন না হলে তদন্তকারী কর্মকর্তা আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানোর যুক্তিযুক্ত মনে না করলে নিজেই আসামিকে জামিনদার সহ বা ব্যতীত মুচলেকা সম্পাদনের পরে মুক্তি দিতে পারবেন। নোট: ফৌজদারি কার্যবিধির ১৬৯ ধারায় সাক্ষীদের বিশ্বস্ততা সম্পর্কে বিচার করা এবং ডিফেন্স অফ প্লে অফ এলিবাই স্থির করার ক্ষমতা প্রদান করে না। তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি: ফৌজদারি কার্যবিধির ১৭২ ধারা অনুযায়ী তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার এক উপধারা মতে এই অধ্যায়ের অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা প্রতিদিন ডায়েরিটিতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন এবং ইহাতে কখন তার নিকট খবর পৌঁছালো, কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন স্থান বা স্থানগুলো তিনি পরিদর্শন করলেন এবং তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হলেন তা উল্লেখ করবেন। উক্ত ধারার ২ উপধারা মতে যে কোনো ফৌজদারি আদালত উক্ত আদালতের অনুসন্ধান বা বিচারাধীন কোনো মামলায় পুলিশ ডায়েরি চেয়ে পাঠাতে পারেন এবং সংশ্লিষ্ট মামলায় এই ডায়েরি সাক্ষ্য প্রমাণ হিসাবে নয়, তবে তার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন। আদালত কেবল এই ডায়েরি দেখেছেন বা তার প্রসঙ্গ উল্লেখ করেছেন বলে আসামি বা তার প্রতিনিধি তা চেয়ে পাঠাতে কিংবা দেখার অধিকারী হবেন না। তবে পুলিশ অফিসার যদি তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য এই ডায়েরি ব্যবহার করেন অথবা আদালত যদি উক্ত অফিসারের বিরোধিতা করার জন্য তা ব্যবহার করেন তাহলে ক্ষেত্রমতে ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ১৬১ ধারা বা ১৪৫ ধারা প্রযোজ্য হবে। উচ্চ আদালতের নজির: মামলার বিষয়ে পুলিশ তদন্ত সম্পন্ন করতে ব্যাপক ক্ষমতা ভোগ করেন এবং তদন্ত পর্যায়ে হাইকোর্ট বিভাগ হস্তক্ষেপ করতে পারেন না। মামলা আমলে না নেওয়া পর্যন্ত অভিযোগপত্র দাখিল করা তদন্তের চূড়ান্ত পর্যায় বলে বিবেচিত হবে না। ৩১ ডিএলআর এডি ৬৯ পৃষ্ঠা। পুলিশ কর্মকর্তার দ্বারা সংরক্ষিত কেস ডায়েরি মৌলিক সাক্ষ্য না হলেও তা মামলার সাক্ষ্যের সত্যতার
উদ্দেশ্যে ব্যবহার করা যাবে 48 ডিএলআর 228। বিশেষ দ্রষ্টব্য: পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের 264 প্রবিধান অনুযায়ী কেস ডায়েরি লেখার নির্দেশ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। নোট: ফৌজদারি কার্যবিধির 172 ধারায় তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই ডায়েরি কেস ডায়েরি বা সিডি নামে পরিচিত। উক্ত ডায়েরিতে সংশ্লিষ্ট মামলা সম্পর্কে পুলিশ কর্মকর্তা কোন দিন কি কাজ করেছেন তার বিবরণ লিপিবদ্ধ করেন। অত্র ডায়েরি আসামির আবেদনের ভিত্তিতে তলব করা যায় না, তবে ন্যায় বিচারের স্বার্থে আদালত তা তলব করতে পারেন। পুলিশ ডায়েরির কপি দেওয়ার আইনগত কোনো বিধান নাই। পুলিশ অফিসারের রিপোর্ট: ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী পুলিশ অফিসারের রিপোর্ট সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত ধারার 1 উপধারা মতে অনাবশ্যক বিলম্ব ব্যতীত এই অধ্যায়ের অধীন প্রতিটি তদন্ত সমাপ্ত করতে হবে এবং তা সমাপ্ত হবার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে আনার ক্ষমতাবান কোনো ম্যাজিস্ট্রেটের নিকট সরকার দ্বারা নির্ধারিত ফরমে পক্ষসমূহের নাম, খবরের প্রকৃতি, যার ঘটনা জানে বলে প্রতীয়মান তাদের নাম উল্লেখ করে এবং আসামিকে যদি গ্রেপ্তারকৃত হয় হেফাজতে প্রেরণ করা হয়েছে কিনা অথবা তাকে তার নিজ মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে কিনা এবং এরূপ হয়ে থাকলে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত কিনা তা বর্ণনা করে একটি রিপোর্ট প্রেরণ করবেন। এবং খ যে লোক অপরাধ সংগঠন সম্পর্কে প্রথমে খবর দিয়েছিলেন সরকার দ্বারা নির্ধারিত উপায়ে তাকে নিজের গৃহীত ব্যবস্থা অবহিত করবেন। উক্ত ধারার 2 উপধারা মতে যে ক্ষেত্রে 158 ধারার অধীন পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়োগ করা হয়ে থাকে সেক্ষেত্রে সরকার দ্বারা সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা নির্ধারিত ক্ষেত্রসমূহে উক্ত অফিসারের মাধ্যমে রিপোর্ট পেশ করতে হবে এবং তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ সাপেক্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারবেন। উক্ত ধারার 3 উপধারা মতে এই ধারার অধীন প্রেরিত রিপোর্ট যখন প্রতীয়মান হয় যে আসামিকে তার নিজ মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে তখন ম্যাজিস্ট্রেট যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ উক্ত মুচলেকা রহিত করার বা অন্য কোনরূপ আদেশ দিতে পারবেন। উক্ত ধারার 3 ক উপধারা মতে যখন এরূপ রিপোর্ট 170 ধারায় প্রযোজ্য নয় এমন কোনো বিষয় সম্পর্কিত হয়ে থাকে তখন পুলিশ কর্মকর্তা রিপোর্টের সাথে ম্যাজিস্ট্রেটের নিকট অগ্রবর্তী করবেন। ক তদন্ত চলাকালে ইতোমধ্যে যেগুলো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরিত হয়েছে ওইগুলো ছাড়া সকল দলিল বা তার উদ্ধৃতাংশ যার উপর প্রসিকিউশন নির্ভর করতে চান। খ প্রসিকিউশন যে সমস্ত সাক্ষীদের পরীক্ষা করতে চান 161 ধারার 3 উপধারা অনুসারে লিপিবদ্ধ বিবৃতি। উক্ত ধারার 3 খ উপধারা মতে উপধারা 1 অনুসারে যে অপরাধের বিষয়ে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট দেওয়া হয়েছে তার অধিকতর তদন্ত এই ধারা দিয়েছে বলে মনে করা যাবে না এবং এরূপ তদন্তের ফলে পুনরায় মৌখিক বা দালিলিক সাক্ষ্য পাওয়া গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারিত ফরমে অতিরিক্ত রিপোর্ট বা রিপোর্ট সমূহ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং 1 উপধারার অধীন প্রেরিত রিপোর্ট সম্পর্কে যেরূপ প্রযোজ্য যতদূর সম্ভব এরূপ রিপোর্ট বা রিপোর্ট সমূহ সম্পর্কেও 1 হতে 3 ক উপধারা বিধান প্রযোজ্য হবে। উক্ত ধারার 4 উপধারা মতে আসামির আবেদন ক্রমে অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে তাকে এই ধারার অধীন অগ্রবর্তীকৃত কোনো রিপোর্টের একটি অনুলিপি সরবরাহ করতে হবে, তবে শর্ত থাকে যে কোনো বিশেষ কারণে ম্যাজিস্ট্রেট তা বিনামূল্যে সরবরাহ করার উপযুক্ত মনে না করলে তার মূল্য পরিশোধ করতে হবে। উচ্চ আদালতের নজির: ফৌজদারি কার্যবিধির 173-1 ধারায় পুলিশ কর্তৃক দাখিলকৃত রিপোর্ট
গ্রহণ করার পূর্বে বিজ্ঞ দায়রা জজ আরও তদন্ত অনুষ্ঠানের নির্দেশ দিতে সদয় হয়েছিলেন। এরপর অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে তিনি কোনো বেআইনি কাজ করেননি। ৫ বিএলসি ৩৩৬। স্বার্থ সংশ্লিষ্ট ইন্টারেস্টেড উইটনেস একজন পুলিশ কর্মকর্তা যিনি একাধারে সংবাদদাতা ও তদন্তকারী কর্মকর্তা। স্বভাবতই একজন স্বার্থ সংশ্লিষ্ট সাক্ষী। ১১ বিএলডি ১১। আরও সাক্ষ্য পাওয়া গেলে ১৭৩-এর ১ ধারার অধীন অভিযোগপত্র দাখিল করার পরেও পুলিশ আরও তদন্ত করতে পারেন। ১৬ বিএলডি এডি ৮৮। এজাহারে উল্লেখ করা ব্যতীত অন্য কোনো অপরাধের চালান দাখিল করার ক্ষেত্রে কোনো বাধা নেই, যদি তদন্তকালে তা নোটিশে আসে। ১৯ ডিএলআর এসসি ৪৩৯। নারাজি পিটিশন দাখিল করলে তা ম্যাজিস্ট্রেটকে পুনরায় তদন্তের আদেশদানে বঞ্চিত করে না, যদিও তদন্ত সম্পন্ন হলে পুলিশ ১৭৩ ধারা অনুসারে প্রতিবেদন দাখিল করেছেন। ২৬ বিসিআর এডি ২৪৯। অভিযোগপত্র দাখিলকারী পুলিশ কর্মকর্তা যদি সময় পেয়ে আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে আদালত তার হাজিরা বলবৎ করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ৩৪ ডিএলআর ৭৩। যোগপত্র দাখিলকারী পুলিশ কর্মকর্তা যদি সমন পেয়ে আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে আদালত তার হাজিরার বলবৎ করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। ৩৪ ডিএলআর ৭৩। মামলাটি সম্পর্কে আরও অধিকতর তদন্ত ফার্দার ইনভেস্টিগেশন করতে দায়রা জজের নির্দেশ যতদূর পর্যন্ত সংশ্লিষ্ট ততটুকু বৈধ, তবে অভিযোগপত্র দাখিল করতে দায়রা জজের নির্দেশ সম্পূর্ণরূপে এখতিয়ার বহির্ভূত। ৪৬ ডিএলআর এডি ৬৭। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে যদি কোনো নারাজি দরখাস্ত দাখিল করা হয়, তবে উক্ত দরখাস্ত আইনের বিধান অনুসারে নিষ্পত্তি করতে হবে। ৬৪ ডিএলআর ৯১। ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর ১ ধারার অধীন ম্যাজিস্ট্রেটের বরাবর পুলিশ রিপোর্ট প্রেরণ করা হলেও ১৭৩-এর ১ ও ৩-এর খ ধারা আরও তদন্তসহ মৌখিক ও দালিলিক সাক্ষ্যসহ আরও প্রতিবেদন দাখিল অনুমোদন করে। ৬৬ ডিএলআর এডি ২৮৬। নোট: ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় পুলিশ রিপোর্টের কথা উল্লেখ আছে। পুলিশ রিপোর্ট সাধারণত ২ ধরনের হয়ে থাকে: ১. চার্জশিট, ২. ফাইনাল রিপোর্ট। বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি এর ২৭২ প্রবিধানে চার্জশিট অভিযোগ সম্পর্কে উল্লেখ করা হয়েছে এবং ২৭৫ প্রবিধানে চূড়ান্ত রিপোর্টের ফর্ম ও ২৭৬ প্রবিধানে চূড়ান্ত রিপোর্টের পর ম্যাজিস্ট্রেটের আদেশ সম্পর্কে উল্লেখ আছে। চার্জশিট অভিযোগপত্র: বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি এর ২৭২ প্রবিধানে চার্জশিট বা অভিযোগপত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করবেন। উক্ত প্রবিধানের ক দফা মতে ফৌজদারি কার্যবিধির ১৪ অধ্যায় অনুসারে কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো তদন্ত কাজ সমাধা করার পর যদি অভিযোগ প্রমাণিত বলে মনে করেন এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে কার্যক্রম রুজু করার সিদ্ধান্ত নেন, তবে যার বা যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাকে বা তাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও ৩৯ নং বিপি ফরমে অবিলম্বে একটা অভিযোগনামা দাখিল করবেন। এই অভিযোগপত্রটি ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় বর্ণিত রিপোর্টের পর্যায়ভুক্ত। এভাবে যখন আসামি পলাতক থাকবে বা পুলিশের হেফাজতে কিংবা মুচলেকার মাধ্যমে তাকে বিচারের জন্য পাঠাবেন, যখন অভিযোগপত্র দাখিল করা হবে যে ক্ষেত্রে আসামি পলাতক থাকবে, সেক্ষেত্রে তদন্তকারী অফিসার অভিযোগপত্রের সাথে পলাতক ব্যক্তির সম্পত্তির একটি ফিরিস্তি দাখিল করবেন, যেন আদালত সম্পত্তি ক্রোকের আদেশ জারি করতে পারেন। চূড়ান্ত প্রতিবেদনের ফরম ফাইনাল রিপোর্ট: বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবির ২৭৫ প্রবিধানে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদনের ফরম সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
যদি অভিযোগের সত্যতা পাওয়া না যায় তবে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবেন। উক্ত প্রবিধানের ক দফা মতে তদন্তকারী কর্মকর্তা দ্বারা তদন্তকৃত প্রত্যেক মামলার বিপি ৪২ নং ফরমে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রণীত হবে, যা অভিযোগপত্র হিসেবে বিবেচিত হবে না। ৮ নং কলামে মামলা ও তার সাক্ষ্যের বিবরণ দেওয়া হবে এবং সেই সঙ্গে আসামিকে বিচারের জন্য চালান না দেওয়ার কারণ দেখতে হবে। একই কলামে তদন্তকারী কর্মকর্তা যুক্তি সহকারে পরামর্শ দিবেন যে ম্যাজিস্ট্রেট কর্তৃক কিভাবে মামলাটি পরিসংখ্যানগত উদ্দেশ্যে জেনারেল ডায়েরিতে সত্য, ইচ্ছাকৃতভাবে মিথ্যা, তথ্যের ভুল, আইনগত ভুল বা বিচারের অযোগ্য রূপে উল্লেখিত হতে পারে। উক্ত প্রবিধানের খ দফা মতে তিনি ৩টি লিপিতে চূড়ান্ত প্রতিবেদনের ফরম লিখতে হবে এবং প্রতিটি চূড়ান্ত প্রতিবেদন একটি বার্ষিক ক্রমিক নম্বর দেওয়া হবে। ইহার একটি কপি চূড়ান্ত স্মারকলিপি প্রাপ্তির পর কেস ডায়েরির সঙ্গে থানায় ফাইলে সংরক্ষিত হবে এবং অন্য ২টি কপি সার্কেল ইন্সপেক্টরের নিকট পাঠাতে হবে। ৩টি কপিতে প্রেরণের সঠিক তারিখ উল্লেখিত থাকবে। সার্কেল ইন্সপেক্টর একটি কপি তার কেস ডায়েরির সঙ্গে যুক্ত করবেন এবং অন্যটি তার মন্তব্য ও সুপারিশ সহ ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাবেন। উক্ত প্রবিধানের গ দফা মতে আটক কোনো ব্যক্তিকে মুক্তি দেওয়া বা তার মুচলেকা হতে অব্যাহতি দানের জন্য নির্দিষ্ট আবেদনে চূড়ান্ত প্রতিবেদনে সন্নিবেশিত হবে। জামিন ও একবার নামার মুচলেকার চূড়ান্ত প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত হবে। নোট: ফৌজদারি কার্যবিধির ৭৩ ধারার অধীন পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করার পর একই মামলায় নতুন করে অনুসন্ধান করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তদন্তকারী কর্মকর্তা কোনো বিশেষ মামলা তদন্ত করার পর চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর কোনো নতুন তথ্য জ্ঞাত হলে একই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে অভিযোগপত্র দাখিল করতে আইনগত কোনো বাধা নেই। ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে অব্যাহতি দেওয়ার পর পুনরায় নতুন তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারবেন। যদি অভিযোগপত্র দাখিল করা হয় তবে অভিযোগকারী পক্ষ হতে প্রয়োজন অনুভব করলে অধিকতর তদন্তের জন্য আদালতের আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে আসামি পক্ষ থেকে অভিযোগপত্রের বিরুদ্ধে কোনরূপ দরখাস্ত দাখিল করার আইনগত সুযোগ নেই। যদি ফাইনাল রিপোর্ট দাখিল করা হয় তবে এক্ষেত্রে অভিযোগকারী পক্ষ হতে নারাজি দরখাস্ত দাখিল করতে পারবেন এবং এক্ষেত্রে প্রত্যেকটি নারাজি দরখাস্ত নালিশি দরখাস্ত রূপে গণ্য হবে। তদন্ত শেষে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করা। বাংলাদেশ পুলিশ প্রবিধান PRB এর ২৭৮ প্রবিধানে তদন্ত শেষে গৃহীত ব্যবস্থা সম্পর্কে এজাহারদাতাকে অবহিত করা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। উক্ত প্রবিধান মতে তদন্ত শেষে যখন বিপি ফরম নং ৪২ নম্বরে কোনো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে তখন তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৭৩ এর ১ খ ধারা অনুযায়ী এজাহারদাতাকে বিপি ফরম নং ৪৩ অথবা ৪৩ ক ফরমে তিনি যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেই সম্পর্কে অবহিত করবেন। বিচারিক আদালতে প্রেরণ। পুলিশি মামলায় অর্থাৎ জিআর কেসের ক্ষেত্রে অভিযোগপত্র দাখিলের পর বিচারিক কার্য পরিচালনার নিমিত্তে বিচারিক আদালতে প্রেরণ করা হয়। অপরাধের ধরন ও সাজার উপর ভিত্তি করে ফৌজদারি কার্যবিধির ২য় তফসিলের ৮ম কলামে বর্ণিত মতে বিচারকগণ বিচার কার্য পরিচালনা করেন।